স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাত। ঈদের বাকি আর মাত্র একদিন, সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, সবাই সহযোগিতা করলে পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। ঈদের 10 দিনের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে, তাই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য পথে পথে মানুষের ভিড়। বাস, রেল স্টেশনগুলো বাড়ি ফেরা মানুষে মুখর। বিমানবন্দর, রেল স্টেশন সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়। অনেকে চাইলেও টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে। কেউ কেউ কিছুটা অনিয়মের অভিযোগও করেছেন। যেরকম আসন আছে ওই আসন অনুযায়ী যে টিকিট বিক্রি করতো তাহলে এই ভোগান্তিটা হইতো না। নিরাপত্তা বলতে কিছু নাই, উপরে উঠতেছে তার সিকিউরিটি কে দিবে। সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে করে এই সবার এই যাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয়, এবং তারা হয়রানির মুখে না পড়েন এবং তারা যাতে বেশি ভাড়া দিতে না হয়। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। গাবতলী বাস টার্মিনালে গিয়ে এবারের ঈদ যাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় আপনারা বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এইরকম, আপনারা যদি সবাই সহযোগিতা করেন তবে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা উন্নতি হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে তারা প্রস্তুত আছে। এবার কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ না থাকলেও আছে বাস সংকট। যেগুলো বাস আছে সেইগুলো অতিরিক্ত ভাড়া নিতেছে এই জায়গায়। 7টার সময় লাইনে দাঁড়াচ্ছি, এখন পর্যন্ত টিকিট পাই নাই। টিকিট পেতে একটু হ্যাসেল হয়েছে। লাস্ট টাইম গতবাড়িতে যেভাবে ইজিলি পেয়েছিলাম, এবার এরকম পাইনি। তবে কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঈদযাত্রার আরও খবর জানবো। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানী কমলাপুর রেল স্টেশন, গাবতলী বাস টার্মিনাল এবং টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সকাল থেকেই তো কমলাপুর রেল স্টেশনে জনস্রোত নেমেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং ট্রেনগুলোর সময় মতো ছাড়ছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা বেশ সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। আমরা দেখছি সময়যত গড়াচ্ছে, সেই যাত্রীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে আমরা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেন, যে রাজশাহী কমিউটার ট্রেন, সেটি 12:15টায় আসার কথা ছিল, সেটি এখনো পর্যন্ত 8 নম্বর প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত পৌঁছায়নি। আপনি দেখছেন যে যাত্রীর কি পরিমাণ অবস্থা, সকল স্রোত যেন কমলাপুর স্টেশনে এসে মিলেছে। হাজার হাজার যাত্রী তারা সেখানে তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে 2:30 থেকে 3:40 পর্যন্ত 6টি ট্রেন রয়েছে। সেই 6টি ট্রেনের সেই পরিমাণ যাত্রী তারা সবাই এখানে অপেক্ষা করছেন তাদের ট্রেনটি কখন আসবে। আর যেটি বলছিলাম, প্রায় 2 ঘন্টা কাছাকাছি বিলম্ব হয়েছে চাঁপাইনবাবগঞ্জ গামী যে কমিউটার রাজশাহী কমিউটার ট্রেন, সেটি এখন পর্যন্ত আসেনি। এর আগে এখানকার কর্তৃপক্ষ, রেল স্টেশন ম্যানেজার এবং সড়ক পরিবহনের সেতু উপদেষ্টা, তিনি এখানে আসছিলেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি সার্বিক অবস্থা। তিনি শতভাগ সন্তুষ্ট না হলেও যে মোটামুটি সন্তুষ্ট এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঈদ যাচ্ছে সেটি তার স্বীকার করেছেন। এবং যাত্রাপথে হয়তো সড়ক পথে কিছুটা সমস্যা হয়েছে, যানজট সেটি বলছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি ট্রেনেও যেমন ঘটেছে, বাসেও যেমন ঘটেছে, সেটি আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটি তার স্বীকার করেছেন তিনি। তারা বলছেন যে একটি বাস কোম্পানিকে জরিমানা করেছেন এবং ট্রেনের বিষয়টিও তারা বলছে, ট্রেনের বিষয়টি অতিরিক্ত ভাড়া, যে স্ট্যান্ডিং টিকিটে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে এনেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ সেটি অস্বীকার করেছেন। তারা বলছেন যে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। আমরা সাংবাদিকরা বলেছিলাম লিখিত অভিযোগ পেলে হয়তো তারা ব্যবস্থা নেবেন, সে কথাটি তারা বলছেন। এছাড়া একটি ট্রেন 2 ঘন্টার মতো বিলম্ব, আর কিছু কিছু ট্রেন আধা ঘন্টার মতো বিলম্ব হয়েছে। এছাড়া বাকি ট্রেন মোটামুটি নির্দিষ্ট সময় গন্তব্যে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে। তো আপাতত কমলাপুর থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই গাবতলী বাস টার্মিনালে, সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী রেদবানুল। রেদবানুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সকাল থেকেই তো বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ আছে, এখনো সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আমি সকাল থেকেই জানাচ্ছিলাম যে এখানে বাসের যে সংকটটি রয়েছে, অর্থাৎ মানুষ টিকিট
পাচ্ছেন না, সেই সংকটটি কিন্তু এখনও কাটেনি। এখনও অনেক মানুষ এখানে আপনি দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন টিকিটের জন্য, কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার যে বিষয়টি সেটি খুব বেশি অভিযোগ আমরা পাইনি এবার, কিন্তু আমরা সেই টিকিটের সমস্যাটি এখন পর্যন্ত কাটেনি। আর সময় যত গড়াচ্ছে, বিকেল হচ্ছে, ততই কিন্তু যাত্রীদের ভিড় বাড়ছে। আর দুপুরের পর থেকে কিন্তু গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে সেই যাত্রীদের চাপ বাড়ছে এবং বিকেল নাগাদ এই যাত্রীদের চাপ আরও বেশি বাড়বে, এই ধরনের একটি বার্তা আমরা পেয়েছি। কিন্তু সেই পর্যাপ্ত বাস সরবরাহের যে বিষয়টি আছে সেটি কিন্তু এখনও নিশ্চিত হয়নি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ পরপরই এখানে দায়িত্বশীল ব্যক্তিরা এসে পরিদর্শন করছেন। আপনি জানেন যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, সেনাবাহিনীর টহল টিম বারবার আসছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা এসেছেন। এখানে এসেছেন ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট। এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি তারা তদারকি করে দেখছেন। কিন্তু মূল সমস্যাটি যেটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো, যদি পর্যাপ্ত বাস সরবরাহ করা না যায় বিকেল নাগাদ, তাহলে কিন্তু মানুষ অনেক ভোগান্তিতে পড়বেন। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই অপেক্ষা করছেন কিন্তু টিকিট পাচ্ছেন না। সব কিছু মিলিয়ে যাত্রা গাবতলী বাস টার্মিনালের এখনকার যে অবস্থা সেটি আইন শৃঙ্খলা এবং যানজট সহ সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ভালোই আছে। মানুষ ভালোভাবেই যেতে পারছেন, যারা টিকিট পেয়েছেন তারা, কিন্তু যারা টিকিট পাননি তাদের কিন্তু তারা একটু উদ্বেগের মধ্যে আছেন যে আসলে কিভাবে তারা বাড়িতে পৌঁছবেন। এই ছিল গাবতলীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ খবর। রেদওয়ানুল হক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই টাঙ্গাইলের মহাসড়ক অবস্থা জানতে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, রাজধানী রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে তো আমরা ঘরমুখ মানুষের ভিড় দেখলাম, মহাসড়কের কি পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। আমি শুরু করতে চাই যে আমার গাবতলী থেকে সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকায় গণপরিবহন যে সংকট, সেই ঢাকার গণপরিবহন সংকটের অন্যতম কারণটি আপনি দেখছেন যে এটি ঢাকাগামী একটি লেন। সেই লেনের কিন্তু এখন যানজটে একেবারেই গাড়ির বাম্পার টু বাম্পার চলছে। এর কারণ হিসাবে যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে যে উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে, স্বস্তিতে করতে যে যমুনা যে সেতুটি রয়েছে সেই সেতুটি এক যুগে উত্তরের যাত্রা করা হয়েছিল, যার ফলে উত্তর থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলিকে গতি বন্ধ করে দিয়ে এই যাত্রাটি নির্বিঘ্ন করা হয়েছিল, যার ফলে ঢাকায় যে যানবাহনগুলি ফিরবেন সেই যানবাহন উত্তরেই মানে সিরাজগঞ্জের প্রান্তেই 4 থেকে 6 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছে। এখন কিছুটা উত্তরগামী লেনে যানবাহনের গতি পেয়েছে, কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু এখনও যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এই গাড়িগুলি যখন যাবে, সেই যাওয়ার পরে আবার কিছু মানুষ ফিরবেন, তখন কিন্তু এই মহাসড়কের চিত্র আবার পাল্টে যাবে। আমরা সর্বশেষে যে খবরটি নিয়েছি, তথ্য পেয়েছি, সেক্ষেত্রে চন্ডা থেকে কালিয়াকোড়ের শেষ সীমানা পর্যন্ত বা টাঙ্গাইলের শুরু পর্যন্ত, গোড়াই পর্যন্ত যদি বলি, সেখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা তথ্য জেনেছি। চন্ডাতে বেশ কিছু জটলার কথা আমরা জেনেছি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু এই যে গণপরিবহনের সংকটের জন্য প্রচুর পরিমাণে অপেক্ষমান মানুষের আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি যে যত্র গাড়ি দাঁড়ানোর ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 23 কিলোমিটার অংশের যে মন্থর গতি ছিল, সেই মন্থর গতিতে কিছুটা স্বস্তি এসেছে। তবে সেই স্বস্তি গাড়ির চাপ বাড়লে আগের অবস্থায় ফিরে যাবে। এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ছিল, তো সব কিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে যখন তখন এই মহাসড়কের যে চরিত্র রয়েছে সেটি পাল্টে যেতে পারে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে এই যাত্রাটি শেষ সময় স্বস্তির হয় না, আরও ভোগান্তির হয়। সামিয়া। সোহেল তালুকদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, ঈদের তো আর একদিন বাকি, শেষ মুহূর্তে কেমন জমে উঠেছে কোরবানির পশুর হাট, বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। সামিয়া, একদম শেষ মুহূর্তে চট্টগ্রামের যে সমস্ত বাজারগুলো রয়েছে সেই বাজারে
গরু বেচা কেনা জমে উঠেছে। বিশেষ করে চট্টগ্রাম শহরের মধ্যে যে সমস্ত বাজারগুলো রয়েছে আমরা দেখছি সেই বাজারগুলোতে মূলত বেচা কেনা একটু বেশি হচ্ছে। এর বাইরে আমরা গতকালকে যে সম্প্রচার সেখানেও জানিয়েছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই বাজারগুলোতে গরু আসছে এবং বিশেষ করে মাঝারি এবং ছোট সাইজে যে গরুগুলো আছে সেগুলোর চাহিদা বেশি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এবার কিছুটা গরু ঘাটতি ছিল, তবে পার্বত্য চট্টগ্রাম, ফরিদপুর, কুষ্টিয়া এই জায়গাগুলো থেকে গরু আসার ফলে তাদের যে ঘাটতি সেটি তারা পূরণ হবে সেটি আশা করছেন। আমরা একটু কথা বলতে চাই এই বহদ্দারহাট 1 কিলোমিটার যে বাজারের ইজারাদার খোরশেদ আলম আমাদের সঙ্গে রয়েছেন। একটু বলবেন আপনার বাজার পরিস্থিতি কি, কেমন দেখছেন কেনা বেচা? আমাদের বাজার পরিস্থিতি আল্লাহ রহমতে অনেক ভালো, প্রচুর পরিমাণ সমাগম হয়েছে। প্রায় 12 থেকে 15,000 গরু আসছে। এখান থেকে আমাদের প্রায় 6 থেকে 7,000 গরু বিকেছে এবং প্রচুর পরিমাণ গরু আসতেছে। আল্লাহ রহমত থেকে কোনো ঘাটতি নেই, কারণ এখানে গরু বেচা কিনে বেশি হচ্ছে। একটা কারণ এখানে সবাই বাজারের থেকে একটা শুধু সুবিধা আছে, যেটা হলো কুটির ব্যবসা বা হাইনের ব্যবসার ঢোকা এটা না থাকার কারণে এখানে প্রচুর বড় গরু আসতেছে এবং ক্রেতা বিক্রেতা খুবই সুবিধা পাচ্ছে। এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে। তারপর এখানে জাল দলিল শনাক্তের ব্যাপারে সব সুবিধা আছে এবং রাস্তা শুকনো আছে। প্রচুর পরিমাণ আমাদের প্রচুর পরিমাণে গরুকে বিক্রি হচ্ছে আল্লাহ রহমতে। দামের মধ্যে কোনো সমস্যা, অন্য বাজার তুলে এখানে 10-20 টাকা প্রতি গরুতে কম আছে, 5 থেকে 10 রেট কম আছে থাকাতে এখানে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা কিনতেছে এবং সুবিধা পাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাজারে যিনি ইজারাদার রয়েছেন। এর আগে আমরা জানিয়েছি যে চট্টগ্রামের সব বাজারেই মোটামুটি সব সাইজেরই গরু উঠেছে, তবে মাঝারি এবং যে ছোট মানের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি রয়েছে। তবে শহরের যারা কোরবানিদাতা রয়েছেন তারা যেহেতু শেষ মুহূর্তে কেনাকাটা করেন, বিক্রেতারা আশা করছেন আজকে রাত এবং আগামীকালকেও বেচাকেনা আরও বেশি, বর্তমানে চেয়ে আরও বেশি হবে বলে তারা আশা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ পালিত হচ্ছে পবিত্র হজ। লাখো মুসলিমের সমবেত কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে রওনা হন হজ যাত্রীরা। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্ব থেকে জড়ো হওয়া মুসলমানরা। একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হজ প্রত্যাশীরা। সেখানে আরাফাতের ময়দানের মসজিদে নামিরাতে হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল মুয়াইকলি। শুক্রবার পশু কোরবানির পর ইহরাম ছাড়বেন এবং জামারায় পাথর নিক্ষেপ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারবেন। হজ শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত রোদের তীব্রতা না থাকায় ক্লান্তিহীনভাবে চলছে হজ যাত্রা। হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবারের হজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা তার। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা রেখে সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 50 পাতার এই রায় প্রকাশ করা হয়। হাইকোর্ট বিভাগ এই 96 অনুচ্ছেদ নিয়ে যে রায় দিয়েছিলেন সেখানে জিয়াউর রহমানকে নিয়ে করা কটূক্তিকে অশোভনীয় ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সুবিধা দিতে করা হয়েছিল উল্লেখ করে সেটি বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। এর আগে গত 20 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের যে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল সেটি নিয়ে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। মাদক সেবনে বাধা দেয়ায় ধামরাইয়ে জামাতার হাতে 2 সন্তান সহ খুন হন শাশুড়ি। ঘটনার 4 দিনের মাথায় হত্যার রহস্য উদ্ঘাটন ও জামাতা রবিনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দুপুরে ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা জেলা পুলিশ সুপার কুদরতি খোদা জানান, মেয়ের জামাই রবিন মাদকাসক্ত হওয়ায় প্রায়ই সংশোধনের জন্য বলতেন তিনি। এসব কারণে ক্ষুব্ধ হয়ে গত 1 জুন হত্যাকাণ্ড ঘটান রবিন। তিনি জানান, পরদিন 2 জুন ঘর ভেঙে উদ্ধার করা হয় নার্গিস আক্তার ও তার 2 সন্তান শামীম ও সোলাইমানের মরদেহ। নিহত নার্গিস আক্তার ডেকোরেশনের ব্যবসা করতেন। তাদের কারো কাছে আছে নাকি এই জামাই তো